চলুন একটা ব্যাপার ভাবা যাক। এমন একটা জগৎ যেখানে কোনো কন্ডাক্টর নেই, প্রত্যেক মিউজিশিয়ান বাজাচ্ছে তার নিজের তালে, নিজের গতিতে। কি হবে সেখানে? পুরোটাই কি বিশৃঙ্খলা হবে, নাকি দারুণ কোনো নতুন সুর তৈরি হবে? ডিজিটাল সার্কিটের দুনিয়ায় ঠিক এমনই একটা ব্যবস্থা আছে, আর একেই বলে অ্যাসিঙ্ক্রোনাস সার্কিট। তো আজকের এই বিশ্লেষণে আমরা একরকম ডিজিটাল গোয়েন্দা হয়ে এর ভেতরে রহস্যটা খুঁজে বের করার চেষ্টা করব। তো আসল প্রশ্নটা কি? প্রশ্নটা হলো, যখন ডিজিটাল সিগন্যালগুলো একটা আরেকটার সাথে পাল্লা দিয়ে ছুটতে শুরু করে, তখন আসলে কি হয়? এই একটা প্রশ্ন, এটাই কিন্তু আমাদের আজকের পুরো তদন্তের কেন্দ্রবিন্দু। আর এর উত্তরটা আমাদের ডিজিটাল ডিজাইনের অনেক গভীরে নিয়ে যাবে। আচ্ছা, ব্যাপারটা আরও সহজে বোঝার জন্য একটা উপমা ব্যবহার করা যাক। ধরুন, একদিকে আছে সিঙ্ক্রোনাস সার্কিট। এটাকে বলা যেতে পারে একটা অর্কেস্ট্রার মতো। মানে এখানে একজন কন্ডাক্টর আছেন, একটা সেন্ট্রাল ক্লক, যিনি খেয়াল রাখছেন যেন সবাই ঠিক সময়ে ঠিক ছন্দে কাজ করে। আর অন্যদিকে আছে এসিঙ্ক্রোনাস সার্কিট। এটা অনেকটা জ্যাজ ব্যান্ডের জ্যাম সেশনের মতো। কোনো কন্ডাক্টর নেই, সবাই একে অপরের কাজের উপর নির্ভর করে রিয়াক্ট করছে। এটা শুনতে দারুণ লাগতে পারে, আবার পুরোটাই বিশৃঙ্খলও হয়ে যেতে পারে, তাই না? তো আমাদের আজকের এই ডিজিটাল তদন্তে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে আমরা জানব এই ক্লক ছাড়া সার্কিটের ধাঁধাটা আসলে কি। এরপর দেখব আমাদের গোয়েন্দার টুলকিট। তারপর আমরা ট্রানজিশন টেবিলের রহস্য ভেদ করার চেষ্টা করব, আর খুঁজে বের করব রেস, সার্কেল আর বিশৃঙ্খলার মতো লুকানো বিপদগুলো। আর সবশেষে আমরা আলোচনা করব কিভাবে স্থিতিশীলতার জন্য ডিজাইন করা যায়। তাহলে আর দেরি কেন? চলুন আমাদের তদন্তের প্রথম ধাপে যাওয়া যাক, ক্লকবিহীন ধাঁধা মানে অ্যাসিঙ্ক্রোনাস সার্কিটকে বোঝা। আচ্ছা, আমাদের সোর্স মেটেরিয়াল যদি দেখি, সেখানে এসিঙ্ক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিটকে কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে? বলা হচ্ছে এটা এমন একটা লজিক সার্কিট যেখানে কোনো ক্লক বা সিঙ্ক্রোনাইজিং পালস থাকে না। মানে সিস্টেমের প্রত্যেকটা ডিভাইস তার নিজের ডিজাইন আর বৈশিষ্ট্য অনুযায়ী নিজের গতিতে চলে। এখানেই এর আসল স্বাধীনতা, আবার এখানেই কিন্তু এর সবচেয়ে বড় ঝুঁকিটা লুকিয়ে আছে। এখন এই রকম স্বাধীন কিন্তু জটিল একটা সার্কিটের রহস্য যদি ভেদ করতে হয়, তাহলে তো কিছু নির্দিষ্ট সরঞ্জাম বা পদ্ধতি লাগবে, তাই না? চলুন দেখে নেওয়া যাক আমাদের গোয়েন্দা টুলকিটে কি আছে, যা দিয়ে আমরা এর আচরণ বিশ্লেষণ করতে পারব। তো এই সার্কিটগুলো বিশ্লেষণ করার জন্য আমাদের টুলকিটে মোট ৬টা ধাপ আছে। দেখুন, প্রথম ৩টে ধাপে আমরা সার্কিটের মূল ভাষাটা বোঝার চেষ্টা করি, মানে এর সমীকরণগুলো লিখি। এই যে ফ্লিপ ফ্লপ, এগুলোকে ভাবতে পারেন সার্কিটের মেমোরি সেল, যা 0 বা 1 মনে রাখে। তো এই সমীকরণগুলোই আমাদের বলে দেয় যে সার্কিটটা কিভাবে কাজ করবে। এরপর চতুর্থ ধাপে এই সমীকরণগুলো ব্যবহার করে আমরা একটা ট্রানজিশন টেবিল বানাই। এটাই হবে আমাদের তদন্তের ম্যাপ। পঞ্চম ধাপে আমরা কি করি? আমরা ওই ম্যাপের নিরাপদ জায়গাগুলো, মানে স্টেবল বা স্থিতিশীল অবস্থাগুলো মার্ক করি। আর একদম শেষে ষষ্ঠ ধাপে আমরা গোয়েন্দার মতো করে ম্যাপের বিপজ্জনক জায়গাগুলো, যেমন ক্রিটিক্যাল রেস বা বাজার সার্কেল, খুঁজে বের করি। চলুন এবার এই ধাপগুলো একটা কেস স্টাডিতে কাজে লাগিয়ে দেখা যাক। ঠিক আছে, এবার আমাদের টুলকিটটা হাতে কলমে ব্যবহার করার পালা। চলুন একটা কেস স্টাডি দেখি। আমরা সূত্র ধরে ধরে এগোবো আর ট্রানজিশন টেবিলের রহস্য সমাধান করার চেষ্টা করব। দেখব একটা সার্কিটের ভেতরে ঠিক কী ঘটে। এই যে চলে এসেছে আমাদের কেস ফাইল। এগুলো হলো সেই বুলিয়ান সমীকরণ যা পুরো সার্কিটটাকে নিয়ন্ত্রণ করে। এগুলোই হচ্ছে সেই নিয়মকানুন যা আমাদের তদন্তে মেনে চলতেই হবে। এই সমীকরণগুলোই ঠিক করে দেয় যে সার্কিটের কোন অংশ কোন ইনপুটের জন্য কেমন আচরণ করবে। আগে স্লাইডের ওই সমীকরণগুলো থেকেই কিন্তু এই ট্রানজিশন টেবিলটা তৈরি করা হয়েছে। এটাই আমাদের সেই ম্যাপ যা নিয়ে আমরা কথা বলছিলাম। একটু খেয়াল করলেই দেখবেন টেবিলের সারিগুলো, মানে Y1, Y2, এগুলো হলো সার্কিটের বর্তমান অবস্থা। আর কলমগুলো, যেমন ইনপুট 0010, এগুলো হলো বাইরের সিগন্যাল। তো এই ম্যাপটা আমাদের ঠিক কি বলছে? বলছে কোন অবস্থায় কোন ইনপুট পেলে সার্কিটটা ঠিক কোথায় যাবে। এই ম্যাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ল্যান্ডমার্ক হল স্টেবল স্টেট বা স্থিতিশীল অবস্থা। এটা কি? যখন বর্তমান স্টেট মানে Y1, Y2 আর পরবর্তী স্টেট মানে Y1, Y2 দুটোই এক হয়ে যায়, তখনই সার্কিট একটা স্থিতিশীল অবস্থায় পৌঁছায়। যতক্ষণ না ইনপুট বদলাচ্ছে, সার্কিটটা ঠিক ওই অবস্থাতেই থেকে যায়। আমাদের টেবিলে যে সংখ্যাগুলো বোল্ড করে দেওয়া আছে, ওগুলোই হলো এই স্টেবল স্টেট।
আচ্ছা, চলুন এবার একটা পথ ধরে এগিয়ে দেখি কি হয়। ধরা যাক সার্কিটটা এখন ইনপুট 0 0 জন্য 0 0 স্টেবল স্টেটে আছে, মানে সবকিছু একদম শান্ত স্থিতিশীল। এখন হঠাৎ করে যদি ইনপুটটা 0 0 থেকে বদলে 10 হয়ে যায়, তাহলে কি হবে? চলুন আমাদের ম্যাপটা দেখি। ট্রানজিশন টেবিলে প্রথম সারির 0 0 থেকে চতুর্থ কলামে ইনপুট 10 যদি যাই, দেখব সেখানে লেখা আছে 0 1। এর মানে সার্কিটটা এখন 0 1 স্টেটে চলে যাবে। কিন্তু একটা ব্যাপার খেয়াল করুন, এই 0 1 স্টেটটা কিন্তু ইনপুট 10-এর জন্য স্টেবল নয়, বোল্ড করা নেই। এটা একটা আনস্টেবল বা অস্থিরশীল অবস্থা। তার মানে আমাদের ধাওয়া এখনো শেষ হয়নি। যেহেতু 1 0 একটা আনস্টেবল স্টেট, সার্কিটটা এখানে থেমে থাকবে না, আবার বদলাবে। এবার টেবিলের দ্বিতীয় সারিতে দেখি, বর্তমান স্টেট 1 0, আর ইনপুট 1 0 হলে পরবর্তী স্টেট কি হবে? 11। কিন্তু এটাও একটা আনস্টেবল স্টেট, তার মানে ধাওয়া এখনো চলছে। অবশেষে বর্তমান স্টেট যখন 11 আর ইনপুট 10, তখন টেবিল বলছে পরবর্তী স্টেটও হবে 11। দেখুন, এখানে বর্তমান আর পরবর্তী স্টেট মিলে গেছে। এর মানে হলো সার্কিটটা শেষ পর্যন্ত একটা নতুন স্টেবল স্টেটে পৌঁছেছে। যাক, এই নির্দিষ্ট ইনপুট পরিবর্তনের জন্য আমাদের কেসটা তাহলে সলভড। কিন্তু গল্পটা এখানেই শেষ না। এই যে আপাতদৃষ্টিতে শান্ত সার্কিট, এর ভেতরেও কিন্তু কিছু অপ্রত্যাশিত বিপদ লুকিয়ে থাকতে পারে। চলুন এবার সেই রেস, সার্কেল আর বিশৃঙ্খলার জগতে ঢোকা যাক, যা অ্যাসিঙ্ক্রোনাস সার্কিটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মনে আছে একদম শুরুতে আমরা একটা প্রশ্ন করেছিলাম, যখন সিগন্যালগুলো রেস করে তখন কি হয়? সেই রহস্যটার নামই হল রেস কন্ডিশন। এটা তখন হয় যখন একাধিক ফ্লিপ-ফ্লপ একই সঙ্গে তাদের স্টেট বদলানোর চেষ্টা করে। তখন ফাইনাল স্টেটটা কি হবে তা অনিশ্চিত হয়ে যায়। পুরোটাই নির্ভর করে কোন উপাদানের ডিলে বা দেরি কতটুকু তার ওপর, মানে কে রেসটা জিতবে তার ওপর। তবে সব রেসই কিন্তু বিপজ্জনক না। যেমন নন ক্রিটিক্যাল রেসের ক্ষেত্রে পরিবর্তনের সিকোয়েন্স যাই হোক না কেন, ফাইনাল স্টেবল স্টেটটা একই থাকে, সো এটা নিরাপদ। কিন্তু সমস্যাটা হয় ক্রিটিক্যাল রেসের ক্ষেত্রে। এখানে পরিবর্তনের সিকোয়েন্সের ওপর নির্ভর করে সার্কিটটা একবার এক একটা স্টেবল স্টেটে পৌঁছাতে পারে। আর এটাই কিন্তু খুব বিপজ্জনক, আর ডিজাইনারদের জন্য এটা একটা বিরাট মাথা ব্যথার কারণ। আরেকটা মারাত্মক সমস্যা আছে যার নাম বাজার সার্কেল। এটা এমন একটা কন্ডিশন যেখানে সার্কিটটা কখনোই কোনো স্টেবল স্টেটে পৌঁছতে পারে না। একটা অন্তহীন লুপের মধ্যে ঘুরতেই থাকে। ব্যাপারটা অনেকটা একটা ঘোরানো দরজায় আটকে পড়ার মতো, যেখান থেকে বেরোনোর কোনো রাস্তাই নেই। চলুন আমাদের ট্রানজিশন টেবিলে এর একটা উদাহরণ খুঁজে বের করি। ধরুন সার্কিটটা 00 স্টেটে আছে, আর ইনপুট হঠাৎ করে বদলে 11 হয়ে গেল। এই ইনপুটটা বদলানোর সঙ্গে সঙ্গে কি হবে? সার্কিটের স্টেট 00 থেকে যাবে 01-এ, সেখান থেকে যাবে 11-এ, আর তারপর 11 থেকে আবার ফিরে আসবে 00-তে। এই চক্রটা চলতেই থাকবে। সার্কিটটা আর কখনো স্টেবল হবে না। এটাই হলো বাজার সার্কেল। তাহলে এই যে এতক্ষণ ধরে আমরা একটা গোয়েন্দা কাহিনীর মতো করে সব দেখলাম, এর আসল গুরুত্বটা কোথায়? কেন এই বিষয়গুলো এত খুঁটিয়ে দেখা দরকার? চলুন এবার সেটাই বোঝার চেষ্টা করি যে স্থিতিশীলতার জন্য ডিজাইন করাটা আধুনিক ডিজিটাল সিস্টেমের জন্য কেন এটা জরুরি। আমাদের সোর্স ম্যাটেরিয়ালের একটা লাইন এখানে খুব গুরুত্বপূর্ণ। সেখানে বলা হয়েছে অ্যাসিঙ্ক্রোনাস সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট ডিজাইন করার সময় ক্রিটিক্যাল রেস এবং বাজার সার্কেল এরাতে অবশ্যই যত্নবান হতে হবে। এটাই কিন্তু পুরো আলোচনার সারমর্ম। একটা নির্ভরযোগ্য প্রেডিক্টেবল ডিজিটাল সিস্টেম যদি বানাতে হয়, তাহলে এই সমস্যাগুলো সমাধান করতেই হবে। না হলে আমাদের ডিভাইসগুলো যখন তখন অদ্ভুত আচরণ করতে পারে। আজকের এই দুনিয়ায় যেখানে গতি আর জটিলতা দুটোই বাড়ছে, যেখানে প্রত্যেকটা ন্যানোসেকেন্ডের হিসাব রাখতে হয়, সেখানে আমরা আমাদের টেকনোলজিকে কিভাবে ডিজাইন করতে পারি যাতে এই লুকানো ডিজিটাল রেসগুলোতে জেতা যায়? এটা এমন একটা প্রশ্ন যা আজকের এবং আগামী দিনের ইঞ্জিনিয়ারদের সবসময় ভাবতে হবে, বিশেষ করে যখন তারা কম পাওয়ারে চলা আইওটি ডিভাইস বা অসম্ভব ফাস্ট প্রসেসর তৈরি করছেন।